সালাম আলাইকুম। মোস্তাফিজকে নিয়ে ভারতের চরম অনীহা। একমাত্র মুসলিম বাংলাদেশি প্লেয়ার হওয়াতে তাকে আইপিএল থেকে বের করে দিয়েছে, শাহরুখ খানের আইপিএল থেকে জোরপূর্বক বের করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে উপরের নির্দেশে এটা করা হয়েছে, উপর থেকে চাপ, উপর থেকে নির্দেশকে দিবার চাওয়ালা মোদি দিয়েছে এই নির্দেশটা। মোদি কি নির্দেশটা ভালো দিয়েছে? মুস্তাফিজকে তোমরা যদি বের করে যাও বাংলাদেশি মুসলিম হওয়াতে, তাহলে হাসিনাকে কেন রেখে দিয়েছো? আমার প্রশ্ন সেটা, কেন হাসিনাকে তোমরা রেখে দিবে? হাসিনাকে বাংলাদেশ সরকার বারবার নোট দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যেটা করা সেইভাবে প্রত্যাপন চাওয়া হয়েছে হাসিনার। আমাদের একটা প্রত্যাপন চুক্তি আছে, কিন্তু হাসিনা ভারত এটা কোনো কর্ণপাতই করেনি। ভারত এগুলা সব শুধু বলে যে আমরা একটা নোট পেয়েছি, এরপর আর কোনো কিছু বলে না। এবং হাসিনাকে দিয়ে বাংলাদেশে ক্রমাগত অস্থিরতা সৃষ্টি করছে এই ভারত মোদি। তো এই ভারত কখনো আমাদের পক্ষে নাই। বিগত পাকিস্তান আমলে কোনোদিন আমাদের পক্ষে ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার থেকে আজ পর্যন্ত আমাদের পক্ষে নেই, ভবিষ্যতে কোনোদিন আমাদের পক্ষে নেই। এই কথাটি আমি বারবার বলেছি আমার বিভিন্ন ভিডিওতে। তো এই ভারতের এই সমস্ত আচরণ, বাংলাদেশ বিরোধী আচরণ, বাংলাদেশ মানুষকে পুনরায় আবার খেপিয়ে দিয়েছে। বিশেষ করে মোস্তাফিজের এই আইপিএল থেকে বের করে দেওয়ার এই ঘটনাটা। তো এখন ভারত কি মনে করে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদেরকে প্রাধান্য দিবে? প্রাধান্য দিলে বাংলাদেশের মানুষ তখন তার বিপক্ষে চলে যাবে, রাজনৈতিক দলের বিপক্ষে চলে যাবে। ভারত কোনোদিন ভাবতে পারে নাই যে তাদের সেবাদাসে শেখ হাসিনা এইভাবে পতন হয়ে যাবে, হঠাৎ করে পতন হয়ে যাবে। রাখে আল্লাহ, মারেকে মারে আল্লাহ, রাখে কে আল্লাহ। না রাখলে ভারতের পক্ষে সম্বন্ধে রাখা। এখন মোদিরও অবস্থা খারাপ, মোদিরও অবস্থা তো ভালো না। এখন হরিয়ানার এক নেতা বলছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে হাসিনাকে যেভাবে তাড়িয়েছে, শ্রীলঙ্কাতে রাজাপাকসেকে যেভাবে তাড়িয়েছে, নেপালে অলি শর্মাকে যেভাবে তাড়িয়েছে, সিরিয়াতে বাশার আল আসাদকে যেভাবে তাড়িয়েছে, এইভাবে টেনে এসে মোদিকে সরিয়ে দিতে হবে, মোদিকে তাড়াতে হবে এবং আন্দোলনের মাধ্যমে। এইগুলোকে তারা এখন এই সমস্ত কথাবার্তাকে বলছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা। মোদি রাষ্ট্রবিরোধী কাজ করবে, সেটা রাষ্ট্রবিরোধী না। আর কেউ যদি মোদিকে নামিয়ে দিতে, একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষকে, একটা প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে এভাবে নামিয়ে দিতে বলতে পারে, এটা গণতন্ত্র অধিকার আছে মানুষের। সে তো কোনো খুন খারাপই করার কোনো কথা বলেনি। তো এখন ভারত প্রচুর মোদি বিরোধী বিক্ষোভ চলছে এবং মোদির এই বিক্ষোভকে মোদি কতদিন সামলিয়ে চলতে পারে। কারণ মোদির ইয়েটা হচ্ছে, আমি একটা জিনিস মোদির লক্ষ্য করেছি, মোদির নেগেটিভিটি দিয়ে অনেক বেশি, প্রোঅ্যাক্টিভিটি নাই, নেগেটিভিটি বেশি। পজিটিভ কোনো কিছু চিন্তাধারা নাই, নেগেটিভিটি বেশি। এই ধর্মান্ধ, এই মৌলবাদী এই দেশটি, ভারতকে অনেকে বলে গণতান্ত্রিক, এখন গণতান্ত্রিক ভারত নাই, সেটা কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী, ধর্মান্ধ এবং মুসলিম বিরোধী, খ্রিস্টান বিরোধী একটা মৌলবাদী রাষ্ট্র। এই মৌলবাদী রাষ্ট্র এখন অনেক বাধার সম্মুখীন তাকে হতে হবে যদি এইভাবে তারা ইয়ে করে। তো মোদির ইচ্ছা, আমার মনে হয় না মোদিকে এখন যেভাবে উনি বলেছে এই আন্দোলন যদি চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মোদি ঠাকাটা মোদির জন্য দুষ্কর হয়ে যাবে। থেকে বাদ দেয়া এটা কি শুধুই ক্রিকেটের সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনীতি, কূটনীতি আর জমে থাকা ক্ষোভ? মুস্তাফিজুর রহমানকে কেকেআর বা আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা আপাতত একটি ক্রীড়া সিদ্ধান্ত মনে হলেও বাস্তবে এটি আজ ভারত বাংলাদেশের সম্পর্কের টালমাটাল অবস্থার সবচেয়ে নেতিবাচক দৃষ্টান্ত বটে। চলুন তাহলে আজকে সম্পাদকের চোখ দিয়ে আমরা এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ শুরু করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সম্পাদক সুব্রত আচার্য। প্রথমেই আমাদের বুঝে নিতে হবে প্রেক্ষাপটটা কি। 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক আর আগের মতো নেই। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এই সিদ্ধান্তটি বাংলাদেশ ভালোভাবে গ্রহণ করেনি। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এই ক্ষোভ ছিল স্পষ্ট। এরপর একের পর এক ঘটনা, ভিসা প্রক্রিয়া স্থবির, বাণিজ্যে অচলাবস্থা, সীমান্তে উত্তেজনা, হাতি হত্যা, দীপু দাস হত্যাকাণ্ড, দুদেশেরই অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনার অভিযোগ পাল্টা অভিযোগ। সব মিলিয়ে সম্পর্ক দাঁড়িয়ে যায় এক সংবেদনশীল জায়গায়, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তেও আগুনে ঘি পড়তে পারে। আর ঠিক তখনই এলো ইতিবাচক এক
মুহূর্ত। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকা এই ঘটনাটি বাংলাদেশে ব্যাপকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছিল। বার্তাটিও খুব স্পষ্ট ছিল। ভারত শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়। অনেকেই মনে করছিলেন দীর্ঘদিন পর দিল্লি বুঝি একটু সংযমী পথে হাঁটছে, কিন্তু এই আশার আয়ু ছিল খুবই ছোট। হঠাৎই মুস্তাফিজ, এই ইতিবাচক আবহ তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই খবর আসে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গ। আর এখানেই প্রশ্নটা বড় হয়ে যায়, কারণ এর আগে কখনো বাংলাদেশি কোনো ক্রিকেটারদের আইপিএল খেলার এমন নিষেধাজ্ঞা ছিল না। বিসিসি বলছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত, আর কেকেআর বলছে তারা বোর্ডের পরামর্শ মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই সাম্প্রতিক পরিস্থিতিটা আসলে কি? আর কূটনীতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। অনেক প্রশ্ন, মুস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? যাকে প্রায় 9 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, তাকে বাদ দেয়া কি যুক্তিসঙ্গত? আইপিএল এর আগে খেলেছেন এমন বাংলাদেশি বহু তারকা ক্রিকেটার, তাদের ক্ষেত্রে কি হয়েছিল? সেই সিদ্ধান্তে কার ক্ষতি হলো কিংবা কারই লাভ হলো? সম্পর্ক যখন এমনিতেই তলানিতে, তখন ক্রিকেটেও কি ভুল বার্তা গেল? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গের লাইভে আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। নিঃসন্দেহে এটি ভারতের দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই প্রথম কলকাতা মনে করে। তুমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে তুমি এই বিষয়টি নিয়ে তোমার সুস্পষ্ট মতামত এবং এই বিষয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কতটা নেতিবাচক প্রভাব পড়লো সেটা যদি দর্শকদের সামনে শেয়ার করো। দেখো, আমি আমার নিজস্ব উপলব্ধি যদি বলি, আমি একটি পড়াশোনা জানা ছেলে, শিক্ষিত ছেলে, অবশ্যই সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, ভারতীয় নাগরিক, বিশ্ব নাগরিক। আমি আমার নিজস্ব পড়াশোনা, পাঠ, জ্ঞানগম্ভী, আমার প্রাজ্ঞতা, আমার যা কিছু আমি করি, আমি ভাবছি আমি আগামীকাল থেকে আর এই কথা আর বলবো না। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি খুব লজ্জিত, অপমানিত ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে। আমরা যেখানে গর্ব করি যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ, একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা বোধহয় আমার আগামী দিন থেকে এই গর্ব করে বলাটা এটা বাতুলতা হবে আমার মনে হয়। আমি গোটা বাংলাদেশের এই সম্মানীয় ক্রিকেটার এবং গোটা পৃথিবীর ক্রিকেটারদের কাছে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক, একজন পেশাগত সংবাদ কর্মী, আমরা প্রথম কলকাতা, ভারত বাংলাদেশের দুদেশের সম্পর্ক, গোটা পৃথিবীতে বসবাস করি নাগরিকদের অধিকার, বিশেষত ভৌগোলিক, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহাসিক সম্পর্ক। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে যে এই অপমান আমার মনে হয় গোটা দুনিয়ার ক্রিকেট জগতের ক্রিকেট খেলোয়াড়দের কাছে এটা আমার মনে একটা অপমান। এখন তো মনে হচ্ছে আমার আগামী দিন যদি শাহরুখ খানকেও যদি কেউ বলে বসে যে ভারতীয় সিনেমায় শাহরুখ খানকে আর নেওয়া যাবে না, আমি জানি না এরপরে কি বলবো। আমার মুখে কোনো ভাষা নেই। এরকম একটা সিদ্ধান্ত কারা নিতে পারেন, কেন নিয়েছেন, এর বাস্তবিকতা কি আছে, আমি কিন্তু বাকরুদ্ধ। পরমাশিস, তোমার কাছে এই প্রশ্নটা আমার সঙ্গতপূর্ণভাবেই রাখবো।
তুমি তো জানো যে 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম তলানিতে গিয়ে পৌঁছেছে, ঠিক সেরকম ভাবে ভারত এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের একটি বড় অংশের মানুষ, আমি যদি একেবারে স্পেসিফিক করি তাহলে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ভারত বিরোধিতা একটা সুর আমরা শুনে আসছি, এবং সেটা কিন্তু চওড়া হচ্ছিল ক্রমশই। এবং তার পেছনে বাংলাদেশের তরুণ সমাজের যৌক্তিক যে দাবি, সেই দাবিগুলো অবশ্য দিল্লি সম্ভবত জয়শঙ্করের বাংলাদেশ সফরের, বিশেষ করে বাংলাদেশের দেশনেত্রী বেগম প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্যা অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে যেভাবে গিয়ে তাকে সম্মান জানানো হয়েছিল, এবং তারপর যেভাবে ভারত বাংলাদেশের এই দীর্ঘ সময়ের সুসম্পর্কের দীর্ঘ সময়ের যে একটা টালমাটাল সম্পর্কের যে দৃশ্য আমরা দেখছিলাম, তাতে কিছুটা হলেও ইতিবাচক একটা বাষ্প আমরা দেখতে শুরু করেছিলাম। নিঃসন্দেহে এটি তরুণ সমাজের মধ্যেও একটা ইতিবাচক একটা কথা উঠছিল যে ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক রিবিল্ড বা রিকনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসুক। তুমি জানো ক্রিকেট এমন একটি খেলা, সেই খেলায় যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, নতুন ভোটার এবং আগামীর সম্পর্ক যারা নির্ণায়ক, তাদের মধ্যে সরাসরি প্রভাব ফেলে। ভারত সরকারের এই সিদ্ধান্তটি শুধু কি ভারত সরকারের সিদ্ধান্ত? আমার কাছে তোমার কাছে স্পেসিফিক প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে, আগামীর বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিলেন, সেই সরকারের থাকাকালীন সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএল কর্তৃপক্ষ কিভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করলো, যেখানে বাংলাদেশের তরুণ সমাজের কাছে আবার একটি নেতিবাচক বার্তা প্রায় এক প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা পেল? আমার তোমার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন, এতে লাভ কি হলো? দেখো, একটা সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে আমি এখনো বলবো দুদেশের সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্ক সরকারি পর্যায়ে থাকবে, সেটা কিন্তু সত্যি কথা। কিন্তু দুদেশের সঙ্গে দুদেশের সরকারি পর্যায়ের সম্পর্ক কাদের নিয়ে থাকবে? এদেশের সরকার যারা চালাচ্ছে তাদের প্রতিনিধিত্ব মানে কাদের হয়ে রিপ্রেজেন্ট করে? দেশের মানুষের হয়ে। তো ওদের দেশের সরকারও তো সে দেশের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করে। তো দেশের মানুষের সঙ্গে মানুষের যদি সম্পর্কের সেতুতে একটা চিড় ধরে, একটা ফাটল ধরে, যেখানে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, সবকিছু করে তোলার চেষ্টা করা হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর থেকে, ক্রমান্বয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এদেশে এই মুহূর্তে অবস্থান করছে। এক কথায় সে দেশে তার থাকার পরিবেশ, তিনি উৎখাত হয়ে দেশে এসেছেন, আশ্রয় চেয়েছেন বলবো, কথাটা ভুল না হয়। এখানে রয়েছেন আরেক দেশ, বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী, তিনি পরলোকগত হয়েছেন। তার জানা যায় ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর শোকবার্তা দেশের বিদেশমন্ত্রী নিয়ে গেছেন। আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী দিল্লির হাইকমিশনের অফিসে গিয়ে তার শোকবার্তা জানিয়েছেন, এবং ভারতের বিদেশ মন্ত্রক বেশ কয়েকবার জানিয়েছে যে ভারত কিন্তু বাংলাদেশে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়, স্থিতিশীল একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগামী দিন যেভাবে ছিল, মানে আগামী দিন ঠিক সেইভাবেই থাকবে, বিগত যা ছিল সেইভাবেই থাকবে, সে বার্তাও দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই সিদ্ধান্ত কারা নিয়েছেন, সরকারের কতটা এর মধ্যে ইনভলভমেন্ট আছে, এটা প্রশ্নাতীত, অনেকটাই প্রশ্নাতীত। এটা কিন্তু একটু নাড়াচাড়া করলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। না, তোমাকে আমি একটু থামিয়ে বলছি, তোমাকে একটু থামিয়ে বলছি। তুমি তো জানো যে এই কেকেআর এর যিনি কর্ণধার শাহরুখ খান,
তাকে গত কয়েকদিন ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল, তাকে কোট আনকোট দেশদ্রোহী বলা হচ্ছিল, কারণ তিনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষ। আজকে আনন্দবাজার পত্রিকার নাম করে বললাম, আনন্দবাজার পত্রিকার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় একজন লেখক, উনি একটা কলাম লিখেছেন, সেখানে অসাধারণ মানে ওনার বক্তব্য যে শাহরুখ খানকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আর খান হিসেবে যে তিনি যে খান সেটা প্রমাণ করতে হয় না। তিনি এখন ভারতের মাটিতেই তার যে খান টাইটেল, সেই টাইটেলের কারণে তাকে যে বিব্রত হতে হচ্ছে সেটা তাকে প্রমাণ করতে হচ্ছে। অর্থাৎ তীক্ষ্ণ ভাষায় আমাদের দেশের যারা কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় বিভাজনের নামে দেশটাকে কার্যত বিভাজনের রূপরেখা তৈরি করছেন, এই রকম পরিস্থিতির দিকে তারা ঠেলে দিচ্ছেন, এটা কি সামগ্রিক অর্থে দেশের স্বার্থ, সরকারের স্বার্থ, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষার স্বার্থ, নাকি এর পেছনে অন্য কোনো একেবারে সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে বলে তুমি মনে করো? এটা গেল একটা প্রশ্ন। ভারতের গরিমা নষ্ট করা হচ্ছে আমি মনে করি। ভারতের পরিচয় কি এটা? কেন একটা ধর্মীয় উগ্রবাদ কেন এখানে কার্যকরী হবে? কেন ক্রিকেটের মাঠে এটা হবে? সাহিত্যে হবে, এরপরে সাহিত্যে হবে। সেই সংখ্যাটা কত? সাধারণ মানুষ নন, কিন্তু মাথায় রাখতে হবে। আজকে যারা তথাকথিত কয়েকজন টেলিভিশনের টক শোতে বললেন যে কেকেআর যদি কলকাতায় এরকম ভাবে একজন বাংলাদেশি ক্রিকেটার খেলতে আসেন তাহলে নিরাপত্তার বিঘ্নিত ঘটবে, এবং যারা কলকাতার একটা দুটো টেলিভিশন চ্যানেলে তারা রীতিমতো টক শো করে হুমকি দিচ্ছিলেন, সেই সংখ্যাটি কত? পরীক্ষা হয়ে যেত যে কজন মানুষ কলকাতায় এসে বাংলাদেশি একজন ক্রিকেটার, আমাদের কাছে আমরা যারা ক্রিকেট ভক্ত তাদের কাছে বাংলাদেশি, তাদের কাছে অন্য দেশের ক্রিকেটার তো আলাদা করে দেশ আমাদের কাছে বিবেচ্য নয়, আমাদের কাছে হচ্ছে তিনি যারা এই কথাটা বলছে সে কালিদাসের মতন যে ডালে বসছে সেই ডাল কাটছে। যারা এই সমীক্ষা বলছেন, যারা এই আতঙ্ক ছড়াচ্ছেন, যারাই আশঙ্কা করছেন, তারা দেশের গরিমাকে, দেশের গৌরবান্বিত পরিবেশকে নষ্ট করছেন। ভারতের জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষ, তারা দেশের নাম কালিমা লিপ্ত করছেন। আজকে শাহরুখ খানকে কেন অপমানিত হতে হবে ভারতবর্ষের মাটিতে? শাহরুখ খানের অতীত জীবন কেউ জানেন? ফৌজি সিরিয়াল থেকে উঠে এসছে, ভারতীয় ফৌজের একটা সিরিয়াল অভিনয় করেছিল, ফৌজি বলে একটা সিরিয়াল। সেই সময় গোটা ভারতবর্ষের আইকন ছিল সেই ফৌজি সিরিয়ালের সেই শাহরুখ খান যে চরিত্রে অভিনয় করেছিল। এখন তো সে বলিউড বাদশাহ। তা ভারতবর্ষের এই গরিমান্বিত পরিবেশকে যারা লঙ্ঘিত করছে তাদের ধিক্কার জানাই আমি মানসিকভাবে। আমি লজ্জাবোধ করছি। আজকে যদি বিসিসিআই এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, পাল্টা বাংলাদেশ যে কথাটা বলছে, আজকে আমার দেশের কোন প্লেয়ারকে, সচিন তেন্ডুলকারকে বা সৌরভ গাঙ্গুলিকে যদি অন্য দেশ এরকম করতো, আমরা একই স্ট্যান্ড পয়েন্ট নিতাম। আমরা নিতাম না? বুকে হাত রেখে বলুন যারা বলছেন, একই রকম বাংলাদেশ যারা এই কথা বলছেন। অবশ্যই একটা খেলায় বিষয়টা গুরুত্বপূর্ণ নিয়ে বিষয় দেখতে হবে, পরিকাঠামোগত, সম্প্রচার, অ্যারেঞ্জমেন্ট সবকিছু নিয়ে। কিন্তু মূল আবেগটা এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলা দেওয়ার মতন অবস্থা। পরমাশিস, বাংলাদেশ শুধুমাত্র তাদের দলকে এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে খেলতে পাঠাবে না, শুধু তাই নয়, এই চলমান আইপিএল কিন্তু তারা ব্রডকাস্ট করবে না, এবং ভারতীয় বিভিন্ন চ্যানেলেও তারা নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রডকাস্ট। সব মিলিয়ে তোমাকে একটু জানিয়ে রাখি, দেখো মুস্তাফিজ এবং আইপিএল এই বিষয়টি কিন্তু শুধুমাত্র মুস্তাফিজ কিন্তু শুধু এই বছরই খেলছে তা নয়। মুস্তাফিজুর রহমানকে চলতি আইপিএল এ সবচেয়ে বেশি দামে কেনা হয়েছিল, বাংলাদেশি একজন ক্রিকেট তারকা এবং নক্ষত্র। কেকেআর এর যারা সমর্থক, আমি কলকাতায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে কেকেআর এর এবার জয় পাওয়ার নিশ্চয়তা অনেক গুণ বেড়ে গিয়েছিল শুধু মুস্তাফিজুর রহমানকে এই দলে নেবার জন্য। তুমি ভাবো যে এই সিদ্ধান্তটি প্রায় 9 কোটি টাকার বেশি টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল, এই সিদ্ধান্তটি তো হুট করে আসেনি। তাহলে এই বাদ দেওয়ার সিদ্ধান্তটি হুট করে
এলো কেন পরমাশিস? আমার তো কষ্ট হচ্ছে, ধর্মের ভিত্তিতে প্রতিভাকে এখানে ছোট করে দেখা হচ্ছে। ক্রিকেট তো একটা প্রতিভা, এইটা কি আমাদের ভারতবর্ষের পরিচয়? 1947 সালে দেশটা স্বাধীন কারা করেছিল? গোটা ভারতবর্ষের মানুষ। সেখানে কোনো ধর্মের ভাগ ছিল না। কেন এটা হবে? কেন এটা হবে? ভারতের জাতীয় সঙ্গীত যারা এটা করছেন, ভারতের জাতীয় সঙ্গীতটা কি অন্তর দিয়ে পড়েছেন? জাতীয় সঙ্গীতটা কি গেয়েছেন? এটা তো ভারতবর্ষ নয়। এটা নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ, এটা মহাত্মা গান্ধীর ভারতবর্ষ, এটা মৌলানা আবুল কালাম আজাদের ভারতবর্ষ, এটা ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ, এটা মহাত্মা গান্ধীর ভারতবর্ষ, এটা জওহরলাল নেহরুর ভারতবর্ষ। একই রকম আইপিএল ও শুধুমাত্র কোনো লিগ নয়, তার চেয়ে অনেক বেশি। আইপিএল শুরু হয়েছিল তুমি জানো 2008 সালে। এবছর এটা রাজা বল্লভভাই প্যাটেলের ভারতবর্ষ। এই বছর আইপিএল এর 17তম আসর। এই লিগ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়। আমরা এরই মধ্যে জেনে গেছি, সেটা হচ্ছে যে 7ই ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় যে টি-20 বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল, বিসিবি বলেছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বিশ্বকাপে। তো গ্রুপ পর্বে আমরা জানি যে বাংলাদেশের 3টি ম্যাচই ছিল কলকাতায়। এখন বিসিবি জানাচ্ছে যে তারা ভারতে এই ম্যাচগুলো খেলবে না, তারা ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করবে। এবং একই সঙ্গে আমরা কিছু সময় আগে আমরা জেনেছি আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি একটা ফেসবুক পোস্টে জানিয়েছেন যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না, এবং তিনি সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন। তো আমার মনে হয় যে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই সিদ্ধান্ত নিল, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ, ক্রিকেটারমন্ত্রী মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। কারণ এই সিদ্ধান্ত একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে বিসিবি নিয়েছে। গত কয়েকদিন আপনারা জানেন যে ভারতে কিছু রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা মুস্তাফিজকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ফাইনালি গতকালকে বিসিসিআইর নির্দেশ ক্রমে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়। তো এটি মানে একটা বিস্ময়কর সিদ্ধান্ত এই কারণে যে আমরা জানি যে গত 16ই ডিসেম্বর যখন আইপিএল এর নিলাম হয়েছিল, তখন মুস্তাফিজকে নিয়ে কি কাড়াকাড়িটা হয়েছিল 3টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে, দিল্লি, চেন্নাই এবং কেকেআর এর মধ্যে তুমুল লড়াইয়ের পর 9,20,00,000 রুপি, যেটা বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক এবছর। তো সেই 9,20,00,000 রুপিতে যখন মুস্তাফিজকে কিনে নিল, তখন পর্যন্ত কিন্তু ভারতে মুস্তাফিজ বিরোধী কিছু আমরা শুনিনি। এটা শুরু হলো গত 27শে ডিসেম্বর থেকে। ভারতের কিছু রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন তারা দাবি জানাতে থাকলো যে মুস্তাফিজ যদি আইপিএল এ খেলেন, বাংলাদেশের একজন ক্রিকেটার হয়ে কেকেআর এর খেলেন, তাহলে তারা আইপিএল হতে দেবে না, তারা মাঠে ঢুকে পিচ নষ্ট করবে, টুর্নামেন্ট বন্ধ করে দেবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম হুমকি। তো এই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এটা ক্রিকেটে আমরা দেখেছি আগেও এরকম বাইরের একটা প্রভাব বিস্তারের চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেই দাবির মুখে নত হয়ে যখন ক্রিকেট বোর্ড বা সরকার একটা সিদ্ধান্ত নেয় আইপিএল এর মতো একটা মানে গ্লোবাল টি-20 টুর্নামেন্ট, যেটা আমি বলবো যে বৈশ্বিক একটা আসর, যদিও এটা ভারতের ডোমেস্টিক টুর্নামেন্ট, তারপর এটা বৈশ্বিক রূপ পেয়েছে। সেটা টুর্নামেন্টের শুরুর আগে কয়েকদিন আগে কেকেআর বলে দিল যে মুস্তাফিজকে তারা রাখবে না বিসিসিআইয়ের ইনস্ট্রাকশনে, এবং এটা পুরোটাই আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয়েছে। এটা কোনো ক্রিকেটীয় কারণ এখানে নেই। আপনারা জানেন যে ভারতের যে সংগঠনগুলো তারা এটা বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে অভিযোগ করে তারা বলেছে যে পাল্টা মুস্তাফিজকে, বাংলাদেশের খেলোয়াড় যেহেতু তিনি, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অবস্থান দেখানোর প্রয়োজন ছিল আমি মনে করি। এবং বিষয়টা আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট রিলেশন অনেক বছর ধরেই আসলে খুব একটা স্বাভাবিক অবস্থায় নেই। পাকিস্তানের কারণেই শুধুমাত্র এবছর টি-20 টুর্নামেন্টটা ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলে হচ্ছে যেন পাকিস্তান শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশও এখন দাবি জানাচ্ছে যে বাংলাদেশ অন্য ভেন্যুতে খেলবে। বাংলাদেশ হয়তো বা শ্রীলঙ্কা বলেনি, বাট এটা খুব মানে কমন সেন্স দিয়ে বোঝা যায় যে বাংলাদেশের খেলাগুলো যদি কলকাতায় না হয় সেগুলো শ্রীলঙ্কায় যাবে। তো আমার মনে হয় যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং পুরো জিনিসটাই একটা পলিটিক্যালি মোটিভেটেড, এবং ফাইনালি ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পলিটিক্সের কাছে হার মেনে হোক অথবা পলিটিক্সের সঙ্গে সায় দিয়ে হোক, তারা
ক্রিকেটের মধ্যে রাজনীতিটাকে ঢুকালো এবং বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য করলো কলকাতা নাইট রাইডার্সকে। সেখানেও এটা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। কালকে থেকে আমরা দেখেছি পক্ষে বিপক্ষে অনেক কথা, রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। আবার একই সময়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা শশী থারুর তিনি বলেছেন যে খেলার মধ্যেই রাজনীতিটা ঢুকানোটা উচিত হয়নি এবং মুস্তাফিজ ব্যক্তি হিসেবে কখনোই কোনো ধর্মকে অবমাননা করেননি বা এই জাতীয় কোনো নেগেটিভ কোনো কিছু বলেননি যেটার জন্য তার মতো ক্রিকেটারকে এখান থেকে বের করে দেবে। তো নানা রকম আজকে আজহারউদ্দিন আবার বলেছেন যে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ড এটা ভেবেচিন্তে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এটা ভারতের সাইড, তারা বিষয়টাকে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশেরও এখানে কিছু একটা অবস্থান প্রকাশের ছিল। আমরা এরই মধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা আলোচনা, সেখানে আসলে মুস্তাফিজের এই জিনিসটা কেউ সহজভাবে মেনে নিতে পারছেন না। সেখানে পারফরমেন্সই শেষ কথা হওয়া উচিত ক্রিকেটে, এবং সেই পারফরমেন্সের কারণেই আমরা জানি যে মুস্তাফিজকে এত উচ্চ মূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনে নিল। কিন্তু শেষ পর্যন্ত তার পারফরমেন্সটা বা একজন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের অ্যাবিলিটি সেখানে আর থাকলো না। সিদ্ধান্তটা হলো পুরোপুরি রাজনীতিক। তো এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা খুব পরিষ্কার। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আনুষ্ঠানিকভাবে জিনিসটা জানিয়ে দেবে যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তারপরে হয়তোবা জিনিসটা আরও অনেক দূর যাবে, আইসিসি এটাতে ইনভলভ হবে, আইসিসি হয়তোবা কনভিন্স করার চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু আমি আবারও বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই জায়গায় অটল থাকা। এরই মধ্যে তারা কিন্তু আরেকটা সিদ্ধান্তের দিকেও যাচ্ছে বলে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে মুস্তাফিজকে যে এনওসি দিয়েছিল আইপিএল খেলার জন্য বিসিবি, সেই এনওসিটিও উইথড্র করে নেওয়া হবে। দ্যাট মিনস যদি পরবর্তীতে কোনো কারণে বিসিসিআই বা কলকাতা নাইট রাইডার্স তাদের সিদ্ধান্ত পাল্টায়, তখন বাংলাদেশ আর মুস্তাফিজকে ছাড়বে না। এটা আরেকটা স্ট্রং সিদ্ধান্ত আমার মনে হয় যে পরিস্থিতি বিবেচনায়, এবং যেহেতু ভারত জিনিসটাকে রাজনীতিতে নিয়েই গেছে, বাংলাদেশের দিক থেকে এরকম একটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে মুস্তাফিজের ব্যাপারে যে সিদ্ধান্তটি ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে, সেটির পেছনেও একটা নিরাপত্তার ইস্যু কিন্তু কাজ করে, এবং যে হুমকি ধামকিগুলি আসছিল তাতে মনে হচ্ছিল যে মুস্তাফিজ খেললে আইপিএল বিঘ্নিত হবে, আইপিএলের নিরাপত্তা বিঘ্নিত হবে, মুস্তাফিজের নিরাপত্তা বিঘ্নিত হবে। সে কারণেও যদি এই সিদ্ধান্ত তারা নিয়ে থাকে, তাহলেও বিসিবির সিদ্ধান্তটা যৌক্তিক। কারণ মুস্তাফিজের একা নিরাপত্তা যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার দিতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পুরো একটা টিম, 15 জনের টিম, সাথে কোচিং স্টাফ মিলে 22-23 জনের একটা টিম থাকবে, তাদেরকে কিভাবে ভারত সরকার বা বিসিসিআই নিরাপত্তা দেবে, এই প্রশ্নটি কিন্তু আসে। সো নিরাপত্তাকে কেন্দ্র করে, নিরাপত্তাকে সামনে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আহ্বানটি করছে যে তারা ভারতে খেলবে না, অন্য কোনো ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। আমার মনে হয় যে সম্পূর্ণ যৌক্তিক একটি সিদ্ধান্ত, এবং বিসিবির উচিত এই সিদ্ধান্ত অটল থাকা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।